গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপিডিয়া। তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সোম থেকে শনি, মানডে টু স্যাটারডে তোমরা পেয়ে যাবে সকাল 8টা থেকে, ঠিক আছে। এবং সন্ধেবেলা সোম থেকে শুক্র তোমরা 8টার সময়, সন্ধে 8টায় পাবে ডেলি জিকে ক্লাস, ঠিক আছে। আমরা এখানে এমসিকিউ এবং স্ট্যাটিক জিকে নিয়ে ডিসকাস করব, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই রিলেটেড কোনো স্ট্যাটিক জিকে যেটা থাকবে সেটা আমরা নিয়ে ডিসকাস করব। আমাদের এডুপিডিয়া টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকবে। প্রত্যেক দিনের যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো আমরা টেলিগ্রামে আপলোড করে দেবো তোমাদের সুবিধার্থে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, আর্কটিক সেন্ট্রি মিশন কোথায়, কোন সংস্থা চালু করেছে? আর্কটিক সেন্ট্রি মিশন কোন সংস্থা চালু করেছে? জাতিসংঘ, ইউনাইটেড নেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, আর্কটিক কাউন্সিল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কে? ন্যাটো। ওকে, কারা চালু করেছে? ন্যাটো চালু করেছে। ওকে, তো আমরা যদি আর্কটিক সেন্ট্রি সম্পর্কে একটু ডিসকাস করে নিই। এটা হচ্ছে নতুন একটা সামরিক মিশন, এটা ন্যাটোর লোগো। লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে আর্কটিক অঞ্চলে সার্ভেলেন্স বৃদ্ধি করা, মানে নিরাপত্তা জোরদার করা এবং মানে যেন ঠিকঠাকভাবে দেখনদারি করা যায় যে গোটা চত্বরটায় কি হচ্ছে, ঠিক আছে। এবং ন্যাটো দেশগুলো, ন্যাটোতে যে সমস্ত দেশ রয়েছে সেই দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো একটা প্রধান কাজ। সম্প্রতি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ক অধীনস্থ গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ বা কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, ফলে ন্যাটো দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই কারণেই পরবর্তী ক্ষেত্রে ন্যাটো থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত জায়গায় একটা সঠিকভাবে দেখভাল করা এবং নিরাপত্তা জোরদার করা এবং এই দেশগুলোর মধ্যে সমন্বয় যাতে বাড়ানো যায়, ঠিক আছে। এই যে ন্যাটো আর্কটিক সেন্ট্রি মিশন চালু করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ন্যাটো সম্পর্কে যদি আমরা জানতে চাই, এটা প্রথম স্থাপিত হয়েছে 1949 সালে। এখনো পর্যন্ত 32টা দেশ রয়েছে, যার মধ্যে শেষ দেশ 2024 সালে 32তম দেশ হিসাবে সুইডেন জয়েন করেছে। 31তম দেশ হচ্ছে ফিনল্যান্ড, যে 2023-এ জয়েন করেছিল। তুরস্ক বা তুর্কি 2026 সালে ন্যাটো সামিট আয়োজন করবে। ওকে, এই ইনফরমেশানগুলো অবশ্যই কিন্তু জেনে রাখবে, বিশেষ করে এই ইনফরমেশানটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ইনফরমেশানটা ওকে, স্ট্যাটিক হিসাবে এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রাইম মিনিস্টার্স অফিসার পিএমও সাউথ ব্লক কোন থেকে নতুন কোন কমপ্লেক্সে স্থানান্তরিত করা হয়েছে? কর্তব্য ভবন, সেবাতীর্থ, যুগে যুগিন ভারত সংগ্রহালয়, ন্যাশনাল সেক্রেটারিয়েট ভবন। এটা করা হয়েছে সেবাতীর্থ, ঠিক আছে। কোন জায়গায়? না সেবাতীর্থতে। তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেবাতীর্থ, নতুন যে কমপ্লেক্স তৈরি হয়েছে সেটা। ওকে, এটাকে আমরা পাওয়ার সেন্টার বলি, ঠিক আছে। এটাকে আমরা পাওয়ার সেন্টার বলি, যেখানে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো থাকবে। পিএমও থাকবে, প্রাইম মিনিস্টার অফিস, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট আর ক্যাবিনেট সেক্রেটারিয়েট এটা থাকবে। 1947-এর পর 78 বছর এই প্রথমবার পিএমওকে সাউথ ব্লক থেকে স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সেবাতীর্থে নিয়ে যাওয়া। ওকে, এবং কি কারণে এই জায়গার মধ্যে সব গুরুত্বপূর্ণ দপ্তরগুলো থাকবে? তাতে সুবিধা কী হবে? আগে বিভিন্ন মন্ত্রণালয় আলাদা আলাদা জায়গায় থাকতো এবং সে কারণে সমন্বয় করতে দেরি হতো এবং ব্যয় বৃদ্ধি পেত। তাই এখন সবাইকে এক জায়গায় এনে প্রাইম মিনিস্টার অফিস এবং তার সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট এবং ক্যাবিনেট সেক্রেটারিয়েট যেগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় আনা হয়েছে। এতে সমন্বয় তাড়াতাড়ি হবে এবং ব্যয়ও কিন্তু কম হবে, এই জন্য এটাকে পাওয়ার সেন্টার বলা হচ্ছে। ওকে, কোন রাজ্য ভূমি রেকর্ডে কিউআর কোড চালুর ঘোষণা করেছে? এটা হচ্ছে কারা? উড়িষ্যা। এখানে তুমি উড়িষ্যা জায়গাটাকে দেখতে পাবে, এটা হচ্ছে বঙ্গোপসাগর এবং এই উড়িষ্যার মানে কি বলবো, মানে প্রতিবেশী রাজ্য যারা রয়েছে, দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, ছত্তিশগড় রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে।
ওকে, তো এর প্রতিবেশী রাজ্যগুলো দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, দেখো কোস্ট লাইন এরিয়াটা দেখো, ওয়েস্ট বেঙ্গল, সবাই কিন্তু এই বরাবর, ঠিক আছে। তো যে কারণে দেখবে যে কোনো এই নিম্নচাপ বা এই সমস্ত সৃষ্টি হলে ওয়েস্ট বেঙ্গলের ওপর, উড়িষ্যার ওপর প্রভাব বেশি পড়ে এই কারণটার জন্য। ওকে, তো এইটা কে করেছেন? ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজস্ব মন্ত্রী সুরেশ পূজারি। তো জমি সংক্রান্ত প্রতারণা রোধ করছে ওড়িশা একটা বড় প্রযুক্তিগত এই কারণে মানে পরিবর্তন এনেছে কিউআর কোডের এবং ইলেকট্রনিক চিপ যেহেতু পার্টটাতে থাকবে, সেখানে কেউ কিন্তু কোনো কি বলবো ফ্রড করতে পারবে না, এবং জমির 50 থেকে 70 বছরের পুরনো রেকর্ড সমস্ত কিছু কিন্তু দেখা যাবে। ওকে, নেক্সট, সংবাদে আলোচিত ইডুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কেরল। তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। ওকে, তো এখানে যদি তুমি কেরালার অবস্থানটা দেখো, এই পোর্শনে, এটা গোটা ভারতবর্ষের মধ্যে এই পোর্শনে কেরল, এবং কেরলটা দেখো এই পোর্শন, এবং ইদুক্কি কোথায় অবস্থিত? এই যে এখানে ইদুক্কি অবস্থিত। এই ইদুক্কিতেই কিন্তু ইদুক্কি জেলা, যেটা ইদুক্কি জেলায় কিন্তু এই ইদুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অবস্থিত। ওকে, তো এই ড্যামটা আমি এখানে তোমাদের দেখলে খুব সহজে বুঝতে পারবে। এবং এটা কোন নদীতে অবস্থিত? পেরিয়ার নদীতে অবস্থিত। দেখো এই পেরিয়ার নদী এবং মোল্লা পেরিয়ার ড্যাম, এটা নিয়েও কিন্তু একটা মানে সমস্যা রয়েছে তামিলনাড়ু আর কেরলের মধ্যে। পেরিয়ার টাইগার রিজার্ভ, এটাও তোমরা পড়েছো, ইদুক্কি রিজার্ভার, এবং এখানেই এই রিজার্ভার বলতে এই পোর্শনেই কিন্তু ইদুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে। এটা কেরলের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। 12ই ফেব্রুয়ারি 2026 ইদুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তার 50 বছর পূর্ণ করেছে। ওকে, বাংলাদেশে অনুষ্ঠিত 13তম পার্লামেন্টারি ইলেকশন 2026-এ হয়েছে। সেখানে কোন দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, আর এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি। তারা পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এটা তার লোগো। ওকে, এখানে কি আছে? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন তারিক রহমান। এই ভদ্রলোক, ইনি কার পুত্র? খালেদা জিয়াউর রহমান, মানে এরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আগে জিয়াউর রহমান ছিলেন, পরবর্তী ক্ষেত্রে খালেদা জিয়া হয়েছিলেন, এবং খালেদা জিয়ার কিন্তু রিসেন্টলি মৃত্যু হয়েছে, যিনি মারা গেছেন। এবং খালেদা জিয়ার পর শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। 2024 সালে বাংলাদেশে একটা, তোমরা প্রত্যেকেই জানো, একটা বড়সড় বিদ্রোহ হয়। সেখানে ছাত্র আন্দোলন এবং বিদ্রোহর ফলে সেখানে তাদের যে আওয়ামী লীগ, এই দলটা যারা ক্ষমতায় ছিল, তারা মানে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়, এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় বাংলাদেশ থেকে। পরবর্তী ক্ষেত্রে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এখানে কিন্তু প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন, কিছুদিন দায়িত্ব সামলেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তারিক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, স্ত্রী সুরক্ষা স্কিম কোন রাজ্য চালু করেছে? তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা। এটার উত্তর হবে তোমার কেরল। ঠিক আছে, স্ত্রী সুরক্ষা স্কিম, এখানে কি দেওয়া হবে? সেটা হচ্ছে মহিলাদের জন্য, যোগ্য মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে, দরিদ্র বেকার মহিলা আর্থিক সহায়তা প্রদান করা। এবং এটা পিনারাই বিজয়ন কেরলের মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করে। ওকে, আচ্ছা, তোমাদের কয়েকটা ইনফরমেশন যদি একটু দিয়ে দিই, এটা দেওয়া হয়নি, আমি একটু বলে দিই। ইদুক্কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট সম্পর্কে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, আমি একটু বলে দিই। এটা মানে কেরলের সবচেয়ে বড় মানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যার
উচ্চতা 168.91 মিটার, এটা একটু মনে রাখবে। এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 365.85 মিটার। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন খুব মাথায় রাখার বিষয়। এবং 1976 সালে এটা প্রথম স্থাপিত হয়েছিল। এবং এখানে কতটা পরিমাণ পাওয়ার উৎপাদন করা যায় না, 780 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করা যায়। ঠিক আছে, আর এখানের যে স্টোরেজ ক্যাপাসিটি, এই পোর্শনটার যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা হচ্ছে প্রায় 2000 মিলিয়ন কিউবিক মিটার। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব গুরুত্ব ইনফরমেশন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। চলো, ভারতের একমাত্র মাড ভলক্যানো কোন দ্বীপে অবস্থিত? নারকন্ডম দ্বীপ, মিনিকয় দ্বীপ, বারাটাং দ্বীপ, ব্যারেন দ্বীপ। সেটা হচ্ছে কোথায় না, বারাটাং দ্বীপে। ঠিক আছে, এইটা বারাটাং দ্বীপ, এই যে এই পোর্শনটা হচ্ছে বারাটাং দ্বীপ। এই মাড ভলক্যানো যেখানে আগুনের পরিবর্তে কাদা জল বেরিয়ে যায়, তো এইটা একটা ছবি বলা যায়। এবং একদম যদি তুমি বারাটাঙে কীরকম হয়েছিল, এই বিষয়টা বারাটাঙে ঘটেছিল এই রকমভাবে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দিগলিপুর এলাকায় অবস্থিত মাড ভলক্যানো। তো এখানে রিসেন্টলি বিস্ফোরণটা ঘটেছে প্রায় 20 বছর পর। ঠিক আছে, এখানে প্রায় 3-4 মিটার মতো উঁচু ঢিপি তৈরি হয় এবং 1000 বর্গমিটার জায়গা জুড়ে কাদা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, একমাত্র মাড ভলক্যানো বারাটাং দ্বীপপুঞ্জে অবস্থিত। মাড ভলক্যানো থেকে কাদা গ্যাস জল নির্গত হয়। ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো আন্দামান নিকোবরে ব্যারেন আইল্যান্ডে রয়েছে বা ব্যারেন দ্বীপপুঞ্জে রয়েছে। সুতরাং অ্যাক্টিভ ভলক্যানো আর মাড ভলক্যানো এই দুটো কিন্তু সেম না। অ্যাক্টিভ মানে যেটা সবসময় লাভা নির্গত করে চলেছে, আর যেটা ব্যারেন দ্বীপপুঞ্জে অবস্থিত। আর মাড ভলক্যানো যেটা কাদা জল, যেটা 20 বছর পর এসছে, যেটা বারাটাং দ্বীপপুঞ্জে অবস্থিত। ওকে, ক্লিয়ার? কোন দেশে ভ্যালি অফ কিংস অবস্থিত? ভ্যালি অফ কিংস, যেখানে তামিল ব্রাহ্মী লিপির শিলালিপি পাওয়া গেছে। তামিল ব্রাহ্মী লিপিটা হচ্ছে এরকম এবং দেখা যাচ্ছে এই ধরনের লিপি পাওয়া গেছে, যেটার সঙ্গে এটার মিল রয়েছে। এটা কোথায়? মিশর, ইজিপ্ট। ঠিক আছে, তো রাজাদের উপত্যকা বা ভ্যালি অফ কিংস কোথায় অবস্থিত? নীল নদের পশ্চিম তীরে লুক্সর শহরে। ঠিক আছে, যেটা আগের নাম ছিল, প্রাচীন নাম ছিল থিবস। তো তার বিপরীত দিকে রাজাদের উপত্যকা অবস্থিত। এবং যদি আমরা বলি যে এটাকে অনেক সময় বানরের উপত্যকাও বলা হয়। এটি কোথাকার অংশ? নেক্রোপলিসের অংশ এবং কুইন্স উপত্যকা এবং হাতেশপুটের মর্গ মন্দিরের মতো অন্যান্য প্রধান স্থানের কাছে অবস্থিত। আমরা যদি ছবিটা একটু ভালোভাবে দেখে নিই, এইটাকে আমরা বলছি যে ভ্যালি অফ কিংস। ঠিক আছে, ভ্যালি অফ কিংস বা রাজাদের উপত্যকা, যেটা এই যে লুক্সর এই পোর্শনে এর অপোজিটে, মানে মাঝখান থেকে নীল নদী গেছে, লুক্সরের বিপরীত দিকে হচ্ছে ভ্যালি অফ কিংস অবস্থিত। তোমরা যদি দেখো, এই যে থিবস পুরনো নাম যেটা বলছে থিবস, দেখো থিবস 1, থিবস 2, থিবস 3, মানে এইভাবে ওদের পজিশনটা ভাগ করা ছিল। তুমি যদি দেখো এই পিছনের পাহাড় এবং সামনের এই পোর্স। ঠিক আছে, এখানে কি কি পাওয়া গেছে? এটা ইজিপ্ট বা মিশরে অবস্থিত। প্রাচীন মিশরের রাজাদের সমাধি রয়েছে। এটা এমন কিছু মানে পাওয়া গেছে, এটা মোটামুটি প্রথম থেকে তৃতীয় শতকে ভারতে তামিলনাড়ু, কেরল এই পোর্শনে এইটা হয়েছিল। মানে শ্রীলঙ্কাতেও এই ধরনের লিপি কিন্তু আমরা পাই। ঠিক আছে, এবং এটা মিশরীয় ভাষা নয়, প্রাচীন ভারতীয় ভাষার অন্তর্গত। এ থেকে বোঝা যায় যে মানে আগে ভারতবর্ষ থেকেও মানুষজন নীল নদের তীরে অর্থাৎ মিশরে কিন্তু গিয়েছিল। 30টার মধ্যে তামিল ব্রাহ্মী এবং 10টা হচ্ছে সংস্কৃত প্রাকৃত ভাষায় লেখা রয়েছে। ঠিক আছে, আমি যদি কিছু ইনফরমেশন দিয়ে দিই
মিশরের সম্পর্কে এর ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে কায়রো, ঠিক আছে, রাজধানী হচ্ছে কায়রো। এর কারেন্সি হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড, ঠিক আছে, কারেন্সি হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড। এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত, এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। ওকে, প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার এগুলো এখন এই মুহূর্তে প্রয়োজন নেই, এই জিনিসগুলো এই ইনফরমেশনগুলোই জেনে রাখো। বুলগেরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? সেটা হচ্ছে আন্দ্রে গিউরভ, ঠিক আছে। এর আগে যিনি 11ই ফেব্রুয়ারি, বুলগেরিয়াতে এমনি লাস্ট 5 বছর ধরে প্রচণ্ড সমস্যা চলছে, তো সেই কারণে বারবার চেঞ্জেস আসছে। রোজেন ঝেলিয়াচকভ যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন, এখন বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন আন্দ্রে গিউরভ। এবং বুলগেরিয়ার যদি সব জায়গাগুলো এক জায়গায় দেখা যায়, এই বিশেষ কিছু জায়গাকে এক জায়গায় করে আমি তোমাদের জন্য দিয়েছি, যেটা তোমাদের বুঝতে সুবিধে হয়। বুলগেরিয়ার রাজধানীকে সোফিয়া, যা দেশের হচ্ছে বৃহত্তম শহর। দেখো, বুলগেরিয়ার আগে কারেন্সি ছিল কিন্তু বুলগেরিয়ান লেভ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে, এবং সেটা হচ্ছে কি 1 জানুয়ারি 2026 তারিখে ইউরোতে তারা কনভার্ট করে নিয়েছে, ঠিক আছে। আগে ছিল বুলগেরিয়ান লেভ, এখন কিন্তু বর্তমানে তাদের কারেন্সি হচ্ছে ইউরো। এটা দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত, তাহলে রাজধানী সোফিয়া, বর্তমান মুদ্রা হচ্ছে ইউরো। কেউ কিন্তু ভুল করেও বুলগেরিয়ান লেভ করে আসবে না, ঠিক আছে। যদি যে কোনো পরীক্ষা প্রশ্ন আসুক না কেন, এটা কিন্তু করবে না, কারণ 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু ইউরোতে কনভার্ট। এটা বুলগেরিয়া এবং এর রাজধানী এই সোফিয়া। এর চারপাশে দেখো, একদিকে রয়েছে গ্রিস, একদিকে রয়েছে ম্যাসিডোনিয়া, একদিকে তুর্কি, একদিকে কৃষ্ণসাগর, একদিকে রয়েছে রোমানিয়া, একদিকে রয়েছে সার্বিয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে বুলগেরিয়ার ম্যাপ। এবং এই যে ভদ্র মহিলাকে তুমি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োটোভা, এবং এই ভদ্রলোক যিনি রয়েছেন ইনি হচ্ছেন আন্দ্রে গিউরভ, ঠিক আছে। তো যেটা তোমাদের বললাম, গত 5 বছর ধরে কিন্তু বুলগেরিয়া একটা সমস্যা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে। এবং ইনি সেন্ট্রাল ব্যাংক মানে বুলগেরিয়ান সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন আন্দ্রে গিউরভ। ওকে, ওয়ার্ল্ড কনজিনেন্টাল হার্ট ডিফেক্ট CHD অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি পালিত হয়। ওকে, এটা বার্থ ডিফেক্ট। এটা কি কি হয়, মানে জন্ম থেকে এই সমস্যা দেখা যায় যে হৃৎপিণ্ড সঠিকভাবে তৈরি হয় না। তো সেই কারণে 14ই ফেব্রুয়ারি এই দিনটাকে আমরা পালন করি, যেটা সঠিক বিকাশ হয় না। অনেক সময় দেখবে, শুনে থাকবে প্রত্যেকেই, হার্টের সমস্যা। তো কনজেনিটাল হার্ট ডিফেক্ট এই ঘটনাকে বলা হয়, হৃৎপিণ্ড সঠিকভাবে গঠন না হলে বা বিকাশ না হলে এটাকে বলা হয়। তো সেই অ্যাওয়ারনেসের জন্য আমরা 14 ফেব্রুয়ারি এই দিনটাকে পালন করি। ওকে, তো চলো, আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোই ছিল। পরের ক্লাস তোমাদের পরের দিন সকাল 8টার সময়, এবং তোমরা প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা 8টার সময় জিকে ক্লাস পাবে। থ্যাংক ইউ।